হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি রমজানের আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের শ্বশুরবাড়ির সবার ইফতার প্লাস ডিনারের দাওয়াত ছিল আমার ছোট দেবরানীর বাসায়। আমরা গিয়ে দেখি আন্টি সব কিছু এখানে রেডি করে ফেলেছে। যেহেতু ওদের বাসায় এত ভাজা পোড়া খাওয়া হয় না, তাই ম্যাক্সিমাম আইটেমে ফল আর হেলদি সবকিছুই ছিল। এর সাথে আবার আমি রান্নাঘরে গিয়ে দেখি আন্টি অলমোস্ট সবকিছু ডিনারের জন্য রেডিও করে ফেলেছে। ইফতারে কিন্তু হালিমও ছিল। এই যে আমার আন্টি আর আঙ্কেল, এখানে কিন্তু আলাদাভাবে সালাতের একটা আইটেম করা হয়েছিল। ইফতার করে আমরা অনেক গল্প টল্প করার পরে তারপরে দেখলাম আন্টি এখানে কি কি রান্না করেছিল। সবার নামাজ পড়া শেষ হয়ে গেলে এখানে আন্টি ডিনারটাও টেবিলে দিয়ে দেয়। চিংড়ি মাছ ভুনা, শৈল মাছ, আয়ের মাছ, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজা, অনেকগুলো আইটেমই আন্টি করেছিল এখানে। আর সবগুলো আইটেমই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার আমার মেয়ে সাইকেল চালাচ্ছিল, ওর পিছনে বেবি চাচ্চু বসেছিল। এটা হচ্ছে আমার দেবরানীর ছোট ভাই। তো দুজনের বন্ডিং মাশাআল্লাহ দিলে অনেক ভালো। এর পরের দিন আবার আমাদের শ্বশুরবাড়িতে ইফতারের আয়োজন করা হয়েছিল। এই ফলগুলো কাটার দায়িত্ব আমার ছিল, প্লাস শরবত গোলানোর দায়িত্ব। আর অন্য সাইড দিয়ে আমার মেজো যা, সে সব ভাজা পোড়া আইটেম করছিল। ও এখান দিয়ে আলু চপ ভাজছিল, বেগুনি পেঁয়াজ এগুলো অলরেডি তার করা হয়ে গিয়েছে। ও এখানে অনেকগুলো আইটেম রেডি করেছিল, কারণ মা আবার বলছিল ইফতার নাকি সবাইকে দিবে। তাই বাসা অনুযায়ী ও অনেকগুলো আইটেমই রেডি করেছে এখানে। এই তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সব ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে বুটটাও রেডি হয়ে গেছে। আমি এবার এদিক দিয়ে খেজুরটাও ধুয়ে নিয়ে এসেছি। এখন প্লেট সাজানোর পালা। যেহেতু অনেকগুলো ফ্ল্যাট, সবগুলো ফ্ল্যাটেই আজকে ইফতারি দেওয়া পসিবল না, তাই মা বলেছিল হাফ মানুষকে দিতে, আর বাকি ফ্ল্যাটগুলোতে পরে দিবে। তাই আমি একটা একটা আইটেম সুন্দর করে সবগুলো প্লেটেই দিয়ে দিচ্ছিলাম। আর আমার ননদকে বলেছিলাম আমার সাথে থাকতে, যেন কোনোটা কোনো প্লেটে মিস না যায়, ওইটাই খেয়াল রাখতে। সবগুলো ফ্রুটস আর সবগুলো ভাজা আইটেমই যেন সবার প্লেটেই যায়, সেই দিকেও লক্ষ্য রাখতে বলেছিলাম। আর আজকে যত সব ভাজা পোড়া আইটেম সবই কিন্তু আমার মেজো যা করেছে। গতকালকে কিন্তু আমাদের ছোট দেবরানীর বাসায় ইনভাইট ছিল। আর আজকে এই আমার শ্বশুরবাড়িতে সবাইকে ইফতার দেওয়া হচ্ছে। শ্বশুরবাড়িতে আসলে প্রতিদিনই কোনো না কোনো আয়োজন করা হয়ে থাকে। সবাই মিলে একসাথে ইফতার করা, একসাথে এরকম আয়োজন সবারই ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রোজার এই ইফতারের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবার বাসায় ইফতার দেওয়ার পরে আমরাও সবাই একসাথে এখানে বসলাম খেতে। আমার ননদরা, দেবর সবাই আমরা একসাথে বসেছি। আর একসাথে মুড়ি মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। ইফতারে এইটা না হলে আমাদের একদমই চলে না। তার সাথে কিন্তু আমরা সবাই হাসি ঠাট্টাও করছিলাম। এখানে আমার ছোট দেবরানী আসেনি, ও একটু সিক, তাই ওর ভাইও এখানে উপস্থিত ছিল। আমার খালা শাশুড়ি, মা, বাবা সবাই এখানে উপস্থিত ছিল। সবাই একসাথে আমরা খেতে বসেছি। ওই যে পুচকু আরশানও এখানে আছে, ইলহামও আছে। সবাই বাচ্চাদের দেখে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। ইফতারের টাইমে আমার মেয়েটা ছোটাছুটি করছিল, তাই ওকে এখানে আনা একদমই সম্ভব হয়নি। ওকে কন্ট্রোল করা অনেকটা টাফ। ও ওর দাদির পিছে বা ওর দাদার পিছে সবসময় লেগেই থাকে। আর আমার মেজো যার মেয়ে ছেলেগুলো অসম্ভব লক্ষ্মী, ওরা সুন্দর মতো ওর ফুপির কোলে বসে খাচ্ছিল। অনেকক্ষণ পরে আমার মেয়ে জিলাপি দেখে তার ছোট চাচুর কাছে এসে জিলাপি চাচ্ছিল। ইফতার করে অনেকক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি শপিং এ। আমি, আমার হাজবেন্ড, ননদ আর আমার বেবি মিরপুর আড়ংয়ে গিয়েছিলাম। এখানে গিয়ে দেখি এত পরিমাণের ভিড়, একটা জায়গাও আমি ফাঁকা পাচ্ছিলাম না। তারপরে আমি ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছি এখানে। এবারের কালেকশনের অনুযায়ী তাদের প্রাইসগুলো অনেক হাই ছিল। যেটা পছন্দ হয় সেটাই 10, 12, 15 হাজার। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আড়ংয়ের ওয়ান পিসগুলোর প্রাইসও এবার অনেক অনেক বেশি। এরপর ওদের মাঝখানে কিছু ব্যাগের কালেকশনও আমি দেখছিলাম। এখানে ব্যাগগুলো আমার বরাবরই ওদের ভালো লাগে। গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার ননদের জামা কিনতে। এর পাশাপাশি কিন্তু আমি কিছু বেবি ড্রেসও দেখতে গিয়েছিলাম। সেখানেও প্রচুর পরিমাণে ভিড় ছিল, অতটা ভিডিও করতে আমি পারিনি। মিরপুরে এই আড়ংটা কিন্তু বেশ বড়। আর যেই জামা পছন্দ হচ্ছিল সেটা এখান থেকে স্টক আউট হয়ে যাচ্ছিল, অন্য আউটলেটে ছিল। এবার সবাই আগে ভাগে শপিং করে ফেলেছে, এই জন্যই জামা পাওয়া যাচ্ছিল না। আর এই হলো কাউন্টারের অবস্থা, এত পরিমাণে ভিড় বলার বাহিরে। জামা নিয়ে আমার হাজব্যান্ড কাউন্টারে বিল দিতে দিতে তার মাঝখানে আমি আবার একটু জামা দেখা স্টার্ট করে দেই, কারণ ততক্ষণে রাত হয়ে যাওয়ার কারণে মানুষ একটু কমে গিয়েছিল। তাই এই সুযোগে আমি কয়েকটা ক্লিপও আপনাদের জন্য নিয়ে এসেছি, আর বেশ কয়েকটা জামাও কিন্তু এক্সট্রাভাবে দেখে এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।